দূরে বসে আড্ডা দিচ্ছে। পরিবেশটা উত্তেজিত করে তুলতেই কাছেই কোথাও হাইব্রিডের ইংরেজি গান বাজছে। নাদিম বিরস ভঙ্গিতে ওয়াশরুম খুঁজতে লাগলো। খাওয়া বেশি হয়ে গিয়েছে, পেটে কেমন গুড়মুড় শব্দ করছে। বিরাট আপদ। এই সিথি বেগমের শত্রুতা করে খাবারে 19-20 মিশিয়ে দিয়েছে কিনা তা নিয়েও বিরাট সন্দেহ হচ্ছে। ইংরেজি গানের শব্দটাও বড্ড কানে লাগছে। নাদিম হাঁটতে হাঁটতে বিশ্রী একটা গালি দিয়ে ফেললো। বিয়েতে যদি ইংরেজি গানই বাজাতে হয় তো ব্রিটেনে গিয়ে বাজা, এখানে কি? শালা রাজাকারের বংশধর। নাদিমের বিগড়ে যাওয়া মেজাজের মাঝে ফোন দিল আরফান। আরফানের ফোন পেয়ে অতিরিক্ত বিস্ময়ে বোবা বনে গেল নাদিম। ফোন নিয়ে গান বাজনা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াতে আরফান বলল, এই অসময়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি নাদিম। না ভাই, বেকার মানুষের আবার ডিস্টারবেন্স, এটা আবার কি? হঠাৎ ফোন কেন ভাই, কোনো সমস্যা? আরফান কিছুটা ইতস্তত করে বলল, নম্রতাকে ফোনে পাচ্ছিলাম না, অনেকবার ফোন দিলাম, ফোন তুললো না। ডেট খেয়াল হতেই মনে পড়লো আজ ছোঁয়ার বিয়ে। নম্রতা কি তোমাদের সাথেই আছে? হ, আমাকে সঙ্গে আছে। ও তো ফোন বাসায় রেখে আসছে বললো, ওরে ফোন দিতাম ভাই। না না ঠিক আছে, এনজয় করো। নিদ্রার কাছে শুনলাম ও নাকি অসুস্থ ছিল, একটু খেয়াল রেখো। নাদিম ভ্রু কুচকালো। ডান দিকে ঝুঁকে নম্রতাকে দেখার চেষ্টা করলো। নম্রতাকে কোনোভাবে অসুস্থ বলে মনে হচ্ছে না, বেশ তো খিলখিল করে হাসছে। নাদিম বিড়বিড় করে বলল, সালার মাইয়া, পোলাটারে সাদা সাদা পায়া একদম ভাজা ভাজা করে ফেললো। আরফান সতর্ক কণ্ঠে বলল, কিছু বললে? না ভাই, আপনি চিন্তা করেন না, আমরা আছি, সমস্যা নেই। আপনার প্রিয়তমা একদম ফিট থাকবে, ফাটাফাটির কোনো চান্স নেই। আমরা এমনিতেও তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। নাদিমের কথার ধরনে হেসে ফেলল আরফান। ওয়াশরুম থেকে ফিরে বন্ধুদের পাশে বসতে নিরা অন্তুর ব্যাপারটা চোখে পড়ে গেল তার। নাদিম মৃদু হাসলো। নাদিমের হাসি খেয়াল করেই অপ্রস্তুত হয়ে পড়েন অন্তু। ফিসফিস করে বলল, হাসছিস কেন? নাদিমের হাসি বিস্তৃত হলো। অন্তুর দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, বন্ধু, তোর আমার হাসি দেখলে আমার হৃদস্পন্দন থেমে যায়। উল্টোপাল্টা কিছু বলবি তো খবর আছে। তোর এই বাজে সবটা পরিবর্তন কর। নাদিম শব্দ করে হাসলো। গিটারে সুর তুলে দুষ্টু কণ্ঠে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। 2 লাইন গেয়ে বন্ধুদের দিকে তাকালো। গিটারের সুর তীক্ষ্ণ করে পিছেল হেসে বলল, সিথি আমাকে শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করছে না। নীরা নম্রতা দাঁত বের করে হাসলো। নাদিম গলা ছেড়ে গান ধরলো। অন্তু টেবিলে সুর তুলল। নাদিম কিছু দূর গাইতে গিয়ে উঠল আরো 3টা কণ্ঠস্বর। 4টা কণ্ঠেই ফুটে উঠল রাজ্যের উচ্ছ্বাস। আশেপাশে গান বাজনাগুলো থেমে গেল। ক্যামেরার ফ্ল্যাশ নিভে গেল। হঠাৎ এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই অর্ধ পরিচিত 4 জন। গান গাওয়ার মাঝেই পাশের টেবিলে বসে থাকা সুন্দরী ললনাকে চোখ টিপে দিল নাদিম। মেয়েটার ড্যাব ড্যাব চাহনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। স্মৃতি হক প্রচন্ড বিস্ময় নিয়ে খেয়াল করলেন তার মেয়ে স্টেজে ফটো সেশন ছেড়ে বন্ধুদের সাথে নাচছে, গলা মিলিয়ে গান গাইছে। রাত 10টা কি 10:30 বাজে। অন্ধকারে ঝলমল করছে বিভিন্ন রঙা আলো। কমিউনিটি সেন্টারের গেটের কাছে দাঁড়িয়ে আছে বন্ধুরা। বিয়েতে এমন একটা স্ক্যান্ডেল করার পর সিথিহকের রাগের প্রতিরূপ কেমন হয়েছিল তা নিয়ে চলছে একের পর এক আলোচনা। এমন সময় ভীষণ অপ্রত্যাশিত ভাবে সামনে এসে দাঁড়ালো ছোঁয়া। নাদিম সবার সামনে থাকায় কি না জানা নেই, ছোঁয়া ছিটকে এসে পড়লো নাদিমের বুকে। নাদিম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ছোঁয়া ভীষণ বোকা বোকা কণ্ঠে বলল, আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, মন খারাপ লাগছে। আই মিস ইউ অল। নাদিম অতি দ্রুত নিজেকে সামলে নিল। ভ্রু কুঁচকে বলল, মিস করবি ভালো কথা, দূরে গিয়ে মিস কর। তোর অস্ট্রেলিয়ান গরু দেখলে আমারে তুলে আছাড় মারবো, বউ ভাগিয়ে নেওয়ার অপবাদে হাজতে দিয়ে দিব। ধরার হলে অন্তরে গিয়ে ধর, আমারে ছাড় ইংরেজ। নম্রতা নাদিমের বাহুতে চর বসিয়ে বলল, তোর সবসময় ফাজলামো, ছোঁয়া কাছে। আচ্ছা যা, ফাজলামি করলাম না। ওরে এমন ল্যাপটায় খাড়া থাকতে দেখে ওর ম্যামে অর্থাৎ আমাকে সিথিয়া পায় আমারে সাবাইয়া খাইয়ে ফেললে সব দোষ তোর। পর মুহূর্তে ডান হাতটা ছোঁয়ার মাথায় রেখে আলতো হাত বুলিয়ে দিয়ে ভীষণ নরম কণ্ঠে বলল, কান্দিস না, দোয়া করে দিলাম, খুব জলদি বলদ থেকে গরু হয়ে যা, ইংরেজ বলদ থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়ান গরু। আমিন। নাদিম সিরিয়াস কিছু বলবে সে আশায় চেয়ে থাকা বন্ধুরা এবার হেসে ফেললো বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা ছোঁয়াও। নিজের মন বুঝতে ব্যর্থ হয়ে মেয়েটা বিষণ্ণতা নিয়ে পাড়ি জমালো অন্যের ঘরে। চোখগুলো টলমল করলো, মন পুড়ল, বারবার পেছন ফিরে তাকালো। কোথায় একটা ফাঁকা থেকে গেল, কিছু একটা পাওয়া হলো না।
চারিদিকে ভীষণ অন্ধকার, কানের পাশে শোষো বাতাস, জায়গাটা কোনো ব্রিজের কাছে, নিচে টলমলে কালো জল, আকাশে ভীষণ মেঘ, অন্ধকার আকাশে আধার করে আসা বিষণ্ণতা, থেকে থেকে টিপ টিপ বৃষ্টি। নম্রতার গা ছমছম করছে, কানের দুটো তালা লেগে যাচ্ছে নিশাচরদের ঝিমঝিম শব্দে। নম্রতা ভয়ে ভয়ে চারপাশটা দেখলো কেউ নেই। এমন একটা নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে এলো নিষ্প্রভ? নিষ্প্রভ কি জানে না নম্রতা অন্ধকার ভয় পায়? নম্রতা থেকে বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে আরফান। গায়ে তার ধূসর রঙের শার্ট, অন্ধকারে চেহারা অস্পষ্ট। এই অস্পষ্ট চেহারার দিকে তাকিয়েও নম্রতা বুঝে ফেলল আরফানের মনটা ভীষণ খারাপ, চোখ মুখ শুকনো। নম্রতা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আমরা কোথায় আছি ডক্টর? জায়গাটা আমি চিনতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। ফিরে চলুন। আরফান নিষ্পৃহ কণ্ঠে বলল। এখান থেকে ফেরার উপায় নেই নম্রতা। নম্রতা চমকে উঠল, শরীর বেয়ে বয়ে গেল শীতল রক্তস্রোত। আতঙ্কিত কণ্ঠে বলল, উপায় নেই কেন? এখানে এত অন্ধকার কেন? এত অন্ধকার আমার সহ্য হচ্ছে না ডক্টর। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কাছে আসুন। আরফান ঠায় দাঁড়িয়ে থেকে বলল। সম্ভব নয়। নম্রতা উন্মাদের মতো বলতে লাগলো, আমি অন্ধকার সহ্য করতে পারছি না। আমি অন্ধকার সহ্য করতে পারছি না। এখানে খুব অন্ধকার, আলো জ্বালুন। আমার কাছে আলো নেই নম্রতা। এটা কোথায়? জায়গাটা আমি চিনতে পারছি না কেন? আপনি চিনতে পারছেন? খেয়াল করে দেখুন, এটা আপনার আর আমার খুব পরিচিত জায়গা, খুব। আরফানের শেষ কথাটা কেমন ফিসফিসিনের মতো শোনালো নম্রতার কানে। হালকা বাতাসে ধাক্কা দিয়ে উড়ে গেল অনেক দূরে। নম্রতা চোখ মেলে দেখতে চেষ্টা করলো, বিস্ময় নিয়ে খেয়াল করলো জায়গাটা তার পরিচিত। এই তো চিরপরিচিত সেই সিঁড়ি, শাহবাগ গ্রন্থাগার। নম্রতা আশেপাশে কোনো ব্রিজ বা নদী দেখতে পেল না। ভীষণ আশ্চর্য হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি ডক্টর? বিদায় জানাতে। বিদায়? হ্যাঁ, বিদায় নম্রতা। এখান থেকে শুরু হওয়া গল্পটির বিদায় ঘন্টি বেজে গিয়েছে নম্রতা। এখানে তৈরি হওয়া শ্যামলতা এখানেই নিঃশেষ। আপনার আর আমার পথ ভিন্ন, আমাদের আর এগোনোর পথ নেই। নম্রতার ভেতরটা ভয়াবহ শঙ্কায় কেঁপে উঠল। ছলছল চোখে চেয়ে বলল, কি বলছেন? আপনাকে আমি চাই না নম্রতা। আমি যাকে চাই সে আপনি নন। আপনাকে হারিয়ে যেতে হবে নম্রতা। সময়ের কালো গর্ভে নিঃশেষ হয়ে যাওয়া শ্যামলতার মতোই হারিয়ে যেতে হবে আপনাকে, তবেই না আমি এগোতে পারবো। নম্রতার চারিপাশটা ফাঁকা ফাঁকা লাগে, বুকের ভেতর তীক্ষ্ণ হাহাকার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ অস্পষ্ট হয়ে ওঠে আরো। তবুও নম্রতা দেখতে পায় মানুষটার চোখে তীব্র বিরক্তি, ভয়াবহ বিতৃষ্ণা। তীক্ষ্ণ হয়ে বাজে একটাই কণ্ঠ, আপনি হারিয়ে যান নম্রতা, আপনি হারিয়ে যান। আমি আপনাকে চাই না, হারিয়ে যান। নম্রতা ডুকরে কেঁদে উঠল, চিৎকার করে উঠল তার কণ্ঠনালী। বুকের ভেতরটা দগ্ধ হলো, নিঃশ্বাস আটকে এলো। নম্রতার হঠাৎ মনে হলো সে বাঁচতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, অসার শরীর নেড়ে নিজেকে রক্ষা করতে পারছে না। নম্রতা মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই বহুদূর থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর। ওগুলো কে? নাদিম রঞ্জন? না, ওরা নয়। বাবা, হ্যাঁ, নম্রতার প্রিয় বাবা। নম্রতা বাবার কাছে ছুটতে চেষ্টা করলো, ভীষণ চেঁচিয়ে ডাকতে লাগলো, বাবা, আমার বাবা। বাবা শুনেছে, কেউ না শুনলেও তার ডাক শুনেছে বাবা। উম্মাদের মতো ছুটে আসছে, নম্রতাকে বুকে আগলে নিতেই ছুটে আসছে। মা, নমো মা। কি হয়েছে আম্মু? এই তো বাবা, এমন ছটফট করছিস কেন মা? নম্রতা বড় বড় নিঃশ্বাস টেনে চোখ মেলে তাকালো। নন্দিতা রুদ্ধ কণ্ঠে ডাকলো, আপু, এই আপু, কি হয়েছে তোমার? এমন কেন করছো? বাবা, কি হচ্ছে আপু? নম্রতার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ ভয়ে থরথর করে কাঁপছে শরীর। মেহেরুমা গগন বিদারী চিৎকার দিয়ে বললেন, আম্মু, কি হয়েছে আম্মু? নৌর বাবা, আমার মেয়ে এমন করছে কেন? আমার কলিজার আম্মু, নৌমা, খারাপ স্বপ্ন দেখেছিস সোনা? কোথায় কষ্ট হচ্ছে? নুরুল সাহেব ধমকে উঠে বললেন, আহ, এখন চিৎকার চেঁচামেচি করার সময় নাই মেহরুমা। মেয়েটাকে ইজি হতে দাও। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসো। এভাবে চিৎকার করে তাকে ভরকে দিও না। মেহেরুমা থামলেন না, গুনগুনিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন পানি আনতে। নন্দিতা দৌড়ে গিয়ে বসলো বোনের পাশে, ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে তার। বোনের হাতটা নিজের হাতে তুলে নিয়ে ক্রমাগত মালিশ করে চলেছে। নুরুল সাহেব নম্রতার গালে হাত দিয়ে আলতো কণ্ঠে ডাকলেন, নমো মা, বাবা পাশে আছে। ভয় কি? ভয় নেই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? কি হয়েছে বাবাকে বল। এই দেখ, বাবা পাশে, ভয় নেই তো মা। নম্রতার শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে এলো। চোখ ঘুরিয়ে নিজেকে আবিষ্কার করলো নিজের প্রাত্যহিক বিছানায়।
পাশেই বসা বাবা আর বোন। নম্রতার শরীরটা ভয়ে কাটা দিয়ে উঠল। ওটা স্বপ্ন ছিল, এত বাস্তব স্বপ্ন। ঘামে জবজবে শরীর নিয়ে চট করে উঠে বসলো নম্রতা। ঘরে তীক্ষ্ণ কোনো আলো নেই, ডিম লাইট জ্বলছে। খোলা জানালার পাশে গাঢ় অন্ধকার। নম্রতার শ্বাস আটকে এলো। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। উম্মাদের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ অন্ধকার কেন? আমার অন্ধকার সহ্য হচ্ছে না। আলো জ্বালাও, আলো জ্বালাও বাবা, বাবা আলো জ্বালাও বাবা, আমি অন্ধকার সহ্য করতে পারছি না। নুরুল সাহেব মেয়েকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করলেন। নন্দিতা ছুটে গিয়ে আলো জ্বালিয়ে ভয়ার্ত চোখে চেয়ে রইল। নম্রতা ধীরে ধীরে শান্ত হলো। নুরুল সাহেব এই নিয়ে কোনো প্রশ্ন করলেন না। মেয়েকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইলেন। দোয়া পড়ে মেয়ের গায়ে বার কয়েক ফু দিয়ে মেয়েকে পানি খাওয়ালেন। তারপর আবারও আগের মতোই মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন চুপচাপ। সেই রাতে ছোট্ট নন্দিতা পর্যন্ত ঘুমাতে গেল না। বোনের এক হাত ধরে চুপ করে বসে রইল। ঘন্টা দুয়েকের মধ্যেই ধুম করে জ্বর হলো নম্রতার। মেয়ের ভয়ানক জ্বরে দিশেহারা হয়ে পড়লেন মেহেরুমা। মেয়েকে বাবার কাছে রেখে অজু করে জায়নামাজে বসলেন। কলিজা মেয়েটার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে। বেশ তো বন্ধুর বিয়ে থেকে এলো, হঠাৎ কি হলো মেয়েটার? রাত বিরেতে ঘুরে বেড়ায়, খারাপ কিছুর নজর পড়েনি তো আবার? তখন মধ্যরাত, 12টা কি 1টা বাজে। ছোঁয়ার বিয়ে থেকে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে নীরা। বিছানার এক কোনায় বসে তার দিকে অপলক চেয়ে আছে অন্তু। ভীষণ অস্বস্তিতে কাটা হয়ে আছে নীরা। কাল রাতে এমন ঘটনার পর লজ্জায় মাথা তুলে তাকানো যাচ্ছে না, অথচ অন্তুর চোখে যেন আজ রাজ্যের অবসর। নীরা আর চোখে তাকালো, সাথে সাথে চোখে চোখ পড়লো দুজনার। নীরা দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্তুর দিকে পিঠ করে বিছানায় বসলো। চুলগুলো হাত খোপা করে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো এক কোনায়। কাঁথা দিয়ে চুপ করে মুখ ঢেকে নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে ফেললো লজ্জায়। পুরো ব্যাপারটা সূক্ষ্ম চোখে নিরীক্ষণ করে বেশ মজা পেয়ে গেল অন্তু। নীরার দিকে কিছুটা সরে বসে নীরার মাথার কাছাকাছি ঝুঁকে এসে হুট করে টেনে সরিয়ে দিল কাঁথা। নীরা বিস্ময় নিয়ে তাকাতেই হাসলো অন্তু। চোখ টিপে বলল, জি হ্যালো। নীরা ভড়কে গেল। কাঁথা নিয়ে আবারও মুখ ঢাকলো। অন্তু আবারও একই কাজ করতেই দুই হাতে মুখ ঢেকে অসহায় কণ্ঠে বলল নীরা। উফ, আমি লজ্জা পাচ্ছি। নীরার কথায় হুহা করে হেসে উঠল অন্তু। জোর জবস্তি করে নীরার হাত দুটো সরিয়ে দিয়ে নীরাকে অনুকরণ করে বলল। এত লজ্জা কেন পাচ্ছেন? নীরা হেসে ফেলল। অন্তু টপ করে চুমু খেয়ে নিল নীরার কপালে। সেই প্রথম দিনের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো অন্তু। নীরার উপর দিয়ে হাত বাড়িয়ে আলো নেভালো, কিন্তু সরে গেল না। জহুরি চোখে চেয়ে রইল নীরার চোখে ছোটে লতানো দেহে। নীরার গায়ে আজও পাতলা শাড়ি, মৃদু সবুজ আলোতে মোমের মতো জলজল করছে ফর্সা উদর। নারী দেহের আকর্ষণীয় বাঁক। অন্তুর চোখের সুপ্ত মুগ্ধতা এবার জলজল করে উঠল চোখে। মাথা নুইয়ে ঠোঁট রাখলো ঠিক সেখানেই যেখানে একবার আকস্মিক কাঁপন ধরিয়েছিল নীরা। গলদেশের পাশটায় আকাঙ্ক্ষিত পুরুষের গাঢ় ছোঁয়া পেয়ে কেঁপে উঠল নীরা। ছোঁয়ার প্রখরতা বেড়ে ঠোঁটের কাছে পৌঁছাতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এক অভাবনীয় আনন্দ বার্তা, প্রতীক্ষার সম্ভাব্য অবসান। আকাশের কোণে প্রত্যুষের দেখা মিলতেই জ্বর নেমে এলো নম্রতার। দুর্বল হয়ে পড়ল শরীর। ঠিক আজই বাদ জোহরে আরফানের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার দিন। অন্য কোনো দাওয়াত হলে চোখ বন্ধ করে নাকচ করতেন নুরুল সাহেব, কিন্তু এবার তা করলেন না। মেয়ের এই নাজুক অবস্থায় আরফানের সাথে দেখা হলে ভালো লাগবে ভেবে দাওয়াত রক্ষার প্রস্তুতি নিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে ঘটল আরেক দুর্ঘটনা। আরফানদের বাড়িতে চাপা উচ্ছ্বাস, চারিদিকে নতুন অতিথি আপ্যায়নের ব্যস্ততা। হাসি আড্ডায় মাতোয়ারা হয়ে আছে চারপাশ। এমন একটা আনন্দঘন পরিবেশে চুপচাপ বসে আছে নম্রতা। চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির, মস্তিষ্কে চলছে ভয়ানক দ্বন্দ্ব। আরফান কেন বাড়ি নেই আজ? নিদ্রা বলেছিল দুপুরের খাবারটা আজ বাড়িতেই খাবে আরফান, ফিরবে জলদি, কিন্তু ফিরল না তো। নম্রতা অস্থির চোখে ঘড়ির দিকে তাকালো। একসময় ঘড়ির কাঁটা এসে ঠেকলো 2টোয়, তারপর 3টা। আরফান ফিরল না। নম্রতার হঠাৎ করেই মনে হলো নম্রতার উপস্থিতি একমাত্র নম্রতার উপস্থিতিতে আরফানের না ফেরার কারণ। নম্রতা আছে বলেই কি বাড়ি ফিরল না আরফান? নম্রতাকে এড়িয়ে চলার জন্যে, নম্রতার মুখোমুখি হওয়ার ভয়ে কি আরফানের এই আত্মগোপন? নম্রতার গলা শুকিয়ে এলো। অচেনা এক ভয়ে কেঁপে উঠল বুক। গায়ের জ্বরটা আবারও তরতর করে বেড়ে গেল। শরীরটা দুর্বলতায় অসাড়। ঘড়ির কাঁটা 3টায় গড়াতেই খাবারের জন্য তাড়া দিলেন আরফানের মা। আরফান কোনো কাজে আটকে গিয়েছে ভেবে অপেক্ষা দীর্ঘস্থায়ী না করে খাবার টেবিলে বসলো সবাই। কিন্তু নম্রতার মস্তিষ্ক ঘটনাটা সহজভাবে নিতে পারল না। বারবার মনে হতে লাগলো কোনো কাজ নয়, বাড়ি না ফেরাটা আরফানের ইচ্ছাকৃত। নম্রতার উপস্থিতি তার না ফেরার কারণ।
অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক দুর্বলতার জ্বরের প্রখরতায় 2 লোকমা খাবারও মুখে তুলতে পারল না নম্রতা। সবই কেমন বিস্বাদ পেত। তার থেকেও বড় কথা, খাবারটা যে গলা দিয়ে নামছে না। নম্রতা পানি দিয়ে খাবারটুকু গিলে নিতেই নম্রতার মুখোমুখি চেয়ারটিতে এসে বসলো নিদ্রা। খাবারের প্লেট তুলে নিতে নিতে বলল, নিষ্প্র ভাইয়া তো হসপিটালে নেই মা। হসপিটাল থেকে জানালো ভাইয়া প্রায় 3-4 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে। আরফানের মা ভ্রু কুচকালেন, ঘড়ির দিকে চেয়ে বললেন, হসপিটালে নেই? তবে গিয়েছে কোথায়? ওকে ফোন দাও। ভাইয়ার ফোন একবার সুইচ অফ, একবার নেটওয়ার্ক বিজি। ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না। নম্রতা চমকে উঠল। হঠাৎ করে মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্নের কথা। আরফানের বলা বিষাক্ত সেই বাক্য, আপনি হারিয়ে যান নম্রতা, হারিয়ে যান। তবে কি আরফানি হারিয়ে যাচ্ছে দূরে, নম্রতা থেকে বহু দূরে? নম্রতা তপ্ত শ্বাস ফেলল। আশপাশটা ঝাপসা লাগছে, সেই স্বপ্নের মতোই অস্পষ্ট লাগছে সব। নম্রতা হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। কাপা কাপা হাতে ছলকে উঠল গ্লাস ভর্তি জল। 2 ঢোক পানি গলায় ঢালতে মুখ ভর্তি বমিতে ভাসিয়ে দিল শরীর। নিস্তেজ শরীরে দ্বিতীয়বার বমি করে তৃতীয়বারে জ্ঞান হারালো নম্রতা। নম্রতার হঠাৎ এই অবস্থায় ভরকে গেল সবাই, আতঙ্কিত হয়ে উঠল। খাবার দাবার সব সেভাবেই পড়ে রইল, কারো পাকস্থলী পর্যন্ত পৌঁছালো না। নুরুল সাহেব মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটতে চাইলেও বাধা দিলেন আরফানের মা। নম্রতাকে খোলামেলা একটা ঘরে শুইয়ে দিয়ে পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। নম্রতার কাপড় পাল্টে দিয়ে নিদ্রার কাপড় পরানো হলো। হাতে পায়ে তেল মালিশ করতে করতে অপরাধী কণ্ঠে বললেন, মেয়েটা আমাদের বাড়িতে এসে এভাবে অসুস্থ হয়ে পড়ায় ভীষণ লজ্জিত বোধ করছি ভাই সাহেব। মেয়েটাকে অসুস্থ অবস্থায় যেতে দিতে বিবিকে বাঁধছে। আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়েছে, আমাদের সেবায় সুস্থ হোক। নিজ পায়ে হেঁটে এসেছে, নিজ পায়ে হেঁটে ফেরার সামর্থ্য হোক। এটুকু সুযোগ আমাদের দিন, নয়তো নিজের বিবেকের কাছেই বড্ড খচখচ করবে। নুরুল সাহেব ভদ্রমহিলার অনুরোধ ফেলতে পারলেন না। আরফানেরই এক ডাক্তার বন্ধু বাড়ি বয়ে সে নম্রতাকে দেখে গেলেন। কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলেন, স্ট্রেস কমানোর ওষুধ আর পরপর 2টা স্যালাইন পুশ করলেন। নুরুল সাহেবকে বলে গেলেন, রাতে আবারও বমি হলে বা শরীর খুব দুর্বল মনে হলে আরও একটা স্যালাইন দিতে হতে পারে। আপনারা আরেকটা স্যালাইন ম্যানেজ করে রাখবেন, আর উনাকে স্টেজ থেকে দূরে রাখবেন আপাতত। 2-1 দিন যাবৎ হয়তো কোনো কারণে খুব দুশ্চিন্তা করেছেন। প্রেশারের অবস্থা ভয়াবহ। নম্রতার জ্ঞান ফিরল প্রায় 2-3 ঘন্টা পর। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। জানালার কার্নিশে এসে বসেছে ক্লান্ত শালিক। নম্রতার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলেন ডাক্তার। জ্ঞান ফিরতেই দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলেন। নম্রতা ঝাপসা চোখে বাবা বোনের মুখের দিকে তাকালো। ঘোলা মস্তিষ্কে বার্থডে কি আরফানকে খুঁজলো? হয়তো খুঁজলো, হয়তো নয়। মিনিট 5-এর মাঝে ধীরে ধীরে তলিয়ে গেল অতল অন্ধকার ঘুমের রাজ্যে। ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে খুব মৃদু কিছু শব্দ ভেসে এলো কানে। নম্রতার মনে হলো এ যেন অন্য কোনো পৃথিবীর শব্দ। বহুদূরের পথ অতিক্রম করে শব্দরা বুঝি ক্লান্ত, অবিশ্রান্ত, নম্রতার মতোই নিদ্রাগত। ভাবিকে তো বেশ কয়েকবার হসপিটালে দেখেছি। খুব মিশুক আর হাসি খুশি মনে হয়েছিল তখন। হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন যে। আফরান কোথায় আন্টি? আরফানের মা ভারী নিঃশ্বাস ফেললেন, কপাল কুঁচকে এলো। দুশ্চিন্তায় থমথমে হয়ে গেল তার সুন্দর মুখ। এক ছেলেকে হারানোর পর আরেক ছেলেকে নিয়ে বড় ভয়। ঠিক এই বয়সে এসেই হারিয়ে গেল বড় ছেলেটা। বাড়িতে সেদিনও আত্মীয় স্বজনের মেলা। স্নিগ্ধার বাড়ি থেকে আত্মীয় এসেছে বিয়ের তারিখ ঠিক করার উদ্দেশ্যে। এমন সময় আইসক্রিমের জন্য বায়না ধরল নিদ্রা, সেই সাথে বিশাল এক টেডি বিয়ার। বোনকে শান্ত করতে হাসি মুখে বেরিয়ে গেল নেহাল। সেই যে গেল আর ফিরল না, সেই হাসি মুখটা আর হাসলো না। ভদ্রমহিলার ভেতরটা হু হু করে উঠল। ভয়ার্ত চোখে নম্রতার ঘুমন্ত মুখটার দিকে তাকালেন। সেদিনও ঠিক এভাবে এই বিছানাতেই অচেতন হয়ে পড়েছিল স্নিগ্ধা। একই দৃশ্য, একই উৎকণ্ঠা। ছেলে তার ঘরে ফিরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলার ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। পুরাতন স্মৃতি, পুরাতন ইতিহাসগুলো ভেসে উঠল একের পর এক। রক্তাক্ত হলো বুক, দলা পাকালো এক সমুদ্র কান্না। সূর্যের আলো যখন নরম হয়ে এলো, গোধূলি হানা দিল দরজায়। কনে দেখা আলোয় উচ্ছ্বসিত হলো চারিপাশ। ঠিক তখনই সিরাজগঞ্জ গিয়ে পৌঁছালো আরফান। ঘড়িতে তখন 3:30 কি 4টা বাজে। আরফান ক্লান্ত চোখে চারপাশটা দেখলো। বাস স্ট্যান্ডের পাশের এক চায়ের স্টল থেকে এক চা খেয়ে আবারও রাস্তায় নামলো। বাস স্ট্যান্ডের এক লোককে ডেকে জিজ্ঞাসা করলো,
ভাই এখান থেকে কামারখন্দ কত দূর? লোকটা আরফানকে আগাগোড়া দেখে নিয়ে বলল, কামারখন্দ কই যাইবেন? কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। এখান থেকে যাওয়ার উপায়টা কি? লোকটা বোধহয় বাসের কন্ডাক্টর। আরফানের সাথে কথা বলতে বলতে একটা চলন্ত বাসে লাফিয়ে উঠে বলল, এইখানে যাইকা 25-40 মিনিট লাগবো কামারখন্দ যাইতে। সিএনজি বা অটো ধরে চলে যান, মোড়ে সিএনজি পাইবেন। আরফান দীর্ঘশ্বাস ফেলল। মরে গিয়ে সিএনজি ধরে সিএনজিতে উঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।